অ্যাডভার্টাইজমেন্ট বের করতে আন্দোলন করতে হয়েছে, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় বিস্তর গোলমাল, এবং তারপরে প্যানেল বেরোনোর পরেও নানান ধরনের দুর্নীতি সামনে মানে এসেছে, এবং 2019-এ প্রেস ক্লাবের সামনে আন্দোলন হয়েছে, অনশন আন্দোলন। এবং মানে প্রথম থেকে এই প্যানেলটির ওপরে মানে প্যানেলটা নিয়ে যেন সরকার একটা ফাটকাবাজি করে গেছে, যার ফলাফল আমরা দেখলাম 2024-এর 21শে এপ্রিল পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল, মানে অবাক করা কাণ্ড। তার আগে নির্দিষ্ট লিস্ট বেরিয়ে গেল, যারা চিহ্নিত হলো দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত হয়ে গেল। যদি চিহ্নিত না হতো একটা বিষয় ছিল, চিহ্নিত হয়ে গেল, সিবিআই চিহ্নিত করে ফেললো, তারপরেও কলকাতা হাইকোর্ট রায় দিল গোটা প্যানেল ক্যান্সেল। এবং স্বাভাবিকভাবেই তখন যোগ্য যে চাকরিহারারা যারা নন টেন্টেড তারা সুপ্রিম কোর্টে গেলেন, আবার সরকারও গেল। সরকার আসলে গেছিল ওই অযোগ্য যারা, মানে যারা দাগি, টেন্টেড মানে তো দাগি, তারা তো আসলে 20-25 লাখ ওই বিভিন্ন নেতাদের মন্ত্রীদের কালীঘাট অবধি না কোথায় কোথায় অবধি দিয়েছে, দিয়ে তারা চাকরিটা পেয়েছিল। তো সেইটা যাতে থাকে, সেই 26,000-এর চাকরি বাঁচানোর জন্য সরকার ঝাঁপিয়ে পড়ল, আর যোগ্য চাকরিহারারা তাদের মতন করে কেসটা করলেন, স্টে অর্ডার বেরোলেন। এবং কিন্তু তারপরেও যেটা ঘটে গেল, হ্যাঁ একটা মানে কি বলবো, মানে হয়তো একটা আত্মতুষ্টি কাজ করছিল যে স্টে অর্ডারটা থেকে যাবে, সেটাই স্বাভাবিক ছিল, কারণ 7 বছর পরে কোনো প্যানেল ক্যান্সেল হতে পারে, এটা একটা অবিশ্বাস্য বিষয়। তাও আবার তাদের যারা কোনো কিছুতে জড়িতই নেই, যারা কোনো দোষই করেনি, যারা কোনোভাবে দুর্নীতি করে চাকরি পায়নি, যোগ্যতার বলেই চাকরি পেয়েছে, তাদেরও চাকরিটা চলে যাবে, এটা সম্ভবত মানে আমরাও মানে আমাদের স্কুলে সেদিনকে পরীক্ষা ছিল, ফার্স্ট সামেটিভ পরীক্ষা। আমি পরীক্ষার মানে হলে গিয়ে মানে বাচ্চাদের কাগজটা বিলি করতে পারছি না, এমন মানে হাত পা কাঁপছে যে এটা কি করে সম্ভব যে আজকে যারা যোগ্যতার মানে যোগ্য হিসেবে প্রমাণিত হলো, মানে কোনোভাবেই অযোগ্য প্রমাণিত হয়নি, উল্টোভাবে বললে অযোগ্য প্রমাণিত হয়নি, তারা কিভাবে চাকরিহারা হয়ে গেল, রাস্তায় বসে গেল, এটা কি করে সম্ভব? আজকে বাংলার বুকে বাংলার শিক্ষাক্ষেত্রে এটা কি করে সম্ভব, এবং এর পরে শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে? এইখান থেকেই মানে আমি আমার নিজস্ব ভাবনাটা একটু শেয়ার করতে চাই, এবং আমাদের সংগঠনেরও মোটামুটি সেটাই ভাবনা, যে আসলে শুধুমাত্র এই প্যানেল ক্যান্সেলটাই উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা, যে সরকারি শিক্ষক মানেই চোর, সরকারি শিক্ষক মানেই অপদার্থ, এইভাবে দাগিয়ে দেওয়া সরকারি শিক্ষাকে, যাতে যার এতটুকু পয়সা আছে, মানে বিশেষ করে শহরাঞ্চলে যিনি অটো চালান, যিনি মানে চায়ের দোকান চালান, যার হয়তো মাসিক ইনকাম একটু মানে স্টেবল, একটু স্থায়ী, তিনি যাতে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে তার সন্তানকে পাঠান, সরকারি স্কুলে না পড়িয়ে। এটা একটা চূড়ান্ত একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে দেওয়া গোটা সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি। তো এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মানে এবার যারা উট পাখি সেজে আছে, চোখ বুজে বালিতে মুখ গুজে ভাবছে আমার তো কিছু হয়নি, 2016-র ক্যান্ডিডেটদের হয়েছে, তাদের প্রতি আমার করুণা হয় এটা ভেবেই যে আজকে আমাদের গায়ে আঁচ পড়েনি, আগামী দিনে যে আমাদের স্কুলগুলো বাঁচবে বা আমাদেরকে দূরান্তে ট্রান্সফার করে দিয়ে ভিআরএস নিতে বাধ্য করা হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি কেউ দেবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ মানে মুখ্যমন্ত্রী বহু আগেই কিন্তু সিভিক টিচারের কথাটি বলেছেন, এবং আমরা জানি তিনি মুখ দিয়ে একবার যে কথাটি বের করেন সেটা কিন্তু তিনি করেই ছাড়েন, এটা আমরা জানি, বিভিন্ন আমরা 11-12 বছরের অভিজ্ঞতা দিয়ে দেখছি। তো সিভিক টিচারের কথা তিনি বলেছেন, বিভিন্ন জায়গা থেকে খবর জেনে মানে খবর আসছেও কানে যে বিভিন্ন কোম্পানির মাধ্যমে নিয়োগ হচ্ছে ইত্যাদি, এবং এই যে পোস্টগুলোকে ফাঁকা করে দেওয়া, করে দিয়ে একটা টোটাল তালগোল, যাকে ইংরেজিতে বলে প্যান্ডেমোনিয়াম ক্রিয়েট করে দেওয়া, এটার পেছনে আসলে বিশেষ উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে একদম
ধ্বংস করে দেওয়া, যে একটা সিস্টেমে চলছিল এই সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া। এবং আমরাও যারা আজকে স্কুলে পড়াচ্ছি, যারা আজকে আমার 18 বছর সার্ভিস কমপ্লিট হচ্ছে এই বছর, আমরাও কিন্তু খুব স্বস্তিতে নেই। মানে শিক্ষা ব্যবস্থা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। প্রতি মুহূর্তে নিত্য নতুন অর্ডার আসছে, আমাদেরকে নানান কাজে জড়িয়ে দেওয়া হচ্ছে, মানে যে কাজে শিক্ষা বাদ দিয়ে সব আছে। তো সেখান থেকে এটা মানে বলতে মানে ভাবতে বাধ্য হচ্ছি আজকে, যার এতটুকু সংবেদনশীলতা থাকবে যে শিক্ষকের, তিনি এটা মানে বুঝবেন যে আসলে সরকার চাই না সবাই শিক্ষিত হোক। বিশেষ একটি শ্রেণী যার হাতে টাকা আছে, যে শিক্ষাটি কিনতে পারবে, সেই শিক্ষিত হবে, আর বাকিরা থাকবে অশিক্ষিত হয়ে, যাতে তারা কোনো প্রশ্ন না করে ওই পার্টির ঝান্ডা ধরে পার্টির ক্যাডার হয়ে রয়ে যায় এবং তারপরে তাদের দিয়েই ভোট করানো ইত্যাদি দুর্নীতির যে কাজগুলো করানো, সেগুলো যাতে পার্টি করিয়ে যেতে পারে। একটা টোটাল একটা মানে একটা কি বলবো অরাজক পরিস্থিতি সৃষ্টি করা, একটা মানে বানানা রিপাবলিক তৈরি করা, যেখানে কোনো আইনের শাসন নেই, যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে বড় বড় কথা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নাকি অর্ডার দিয়েছে নতুন বিজ্ঞপ্তি বের করতে। আচ্ছা, সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছিল যে টেন্টেডদেরকে টার্মিনেট করতে, সেইটার অর্ডার তো এখনো বেরোলো না। সুপ্রিম কোর্টের অর্ডারে তো ছিল টেন্টেডদের বেতন ফেরতের অর্ডার বের করতে, সেই অর্ডার তো বেরোলো না। তাহলে শুধুমাত্র বিজ্ঞপ্তি কেন? এবং বিজ্ঞপ্তিতেও আমরা দেখলাম চূড়ান্ত মানে বেআইনি কাজকর্ম হয়েছে। মানে সুপ্রিম কোর্টের অর্ডারও ছিল শুধুমাত্র 2016 ক্যান্ডিডেটরাই পরীক্ষায় বসবে এবং টেন্টেডরা বসবে না। কিন্তু এমনভাবে বিজ্ঞপ্তি বের করা হলো, গেজেট বের করা হলো, যে টেন্টেডদের মানে দাগিদের অযোগ্যদের আটকানোর কোনো জায়গা নেই এবং সেখানে দেখা যাচ্ছে নতুনরাও পরীক্ষায় বসবে। টোটাল 44,000 পোস্টে নাকি পরীক্ষা হবে ইত্যাদি ইত্যাদি। তো খুব প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ হতে বাধ্য এবং আসলে সত্যি কথা বলতে সরকারও সেটাই চায় যে চ্যালেঞ্জড হোক, তাদেরকে কোনো চাকরি দিতে না হোক। হ্যাঁ, তাদের একটা বাড়া ভাতে ছাই পড়েছে, কারণ বেশি কেউ ফর্ম ফিল আপ করেনি, মাত্র 1,05,000 জন এখনো অবধি ফর্ম ফিল আপ করেছে, ফলত তাদের ইনকামটা ভালো হয়নি। এবং যেটা শুনতে পাচ্ছি যে টেকনিক্যাল এররের অজুহাত দেখিয়ে বিজ্ঞপ্তি নাকি হাফিস করে দেওয়া হয়েছে, জানি না, মানে এটা কানে এসেছে যে মানে বলা হচ্ছে টেকনিক্যাল এরর করে এসএসসির সাইটে নতুন বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে না। সত্য মিথ্যা জানি না, শুনেছি। তো সত্যি হলেই মানে মানে সত্যি কি বলবো, সত্যি হওয়ারই মানে চান্সটা 90%, কারণ সরকারও জানে যে এই বিজ্ঞপ্তি দিয়ে তারা পরীক্ষা নিতে পারবে না, তাদের কোনো ইচ্ছাও নেই পরীক্ষা নেওয়ার, তাদের চাকরি দেওয়ারই কোনো ইচ্ছা নেই, তারা পুরোটাই প্রাইভেটাইজেশনের দিকে ঠেলে দিতে চায়। এই সরকার পিপিপি মডেলের কথা আগেই বলেছে, পাবলিক পার্টিসিপেশন মডেলের কথা, সেদিকেই যাচ্ছে ক্রমশ এবং সেদিকেই নিয়ে যাওয়া হবে। তার সেই চক্রান্তের ফলাফল হচ্ছে এই প্যানেল ক্যান্সেল হওয়া। যাই হোক, এটা তো গেল জ্ঞানের কথা। আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যে 15ই মে আমরা এখানে ছিলাম, 15ই মে আমরা জানি কি হয়েছে, আমরা সিনিয়র হিসেবে এখানে ছিলাম, সন্ধ্যাবেলাটা থাকতে পারিনি, আনফর্চুনেটলি পাশে দাঁড়াতে পারিনি, আমাদের অন্যান্য বন্ধুরা ছিলেন। তার পরের দিন আবার দৌড়ে এসেছি ওই মারধরের পরে। তারপরেও যেভাবে ভাই বোনেরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের যে মনের জোর আমরা দেখেছি তারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় হেঁটেছেন, আমরা চোখের জল ধরে রাখতে পারিনি সেই দৃশ্য দেখে। মানে এই লড়াই কিন্তু ফল আনবে, মানে এটা একটা বিশ্বাস বলছে। মানে এই রকম শিক্ষকদের এই রকম আন্দোলন, এই লড়াই, এটা কিন্তু আমাদেরও কোনোভাবে ভীষণভাবে অনুপ্রাণিত করছে এবং মানে খুব গর্বিত বোধ করছি যে প্রথম থেকে এই লড়াইতে একভাবে সিনিয়র হিসেবে আছি, আমরা পাশে আছি এবং থাকবো, কারণ না থাকার প্রশ্নই নেই। এটা একটা ন্যায্য দাবির লড়াই, ন্যায্য দাবির লড়াইতে আমরা সবসময় আছি। কিন্তু এই যে লড়াইটা আজকে চলছে, আপনারা হাল ছেড়ে দেননি, আপনারা আজকে অনশন করছেন, এর আগে সমস্ত রকমের পন্থা অবলম্বন করেছেন এবং সরকারকে এবং সব থেকে বড় কথা, এই যে সাহসটা আপনারা দেখিয়েছেন,
যে আমরা ফর্ম ফিল আপ করবো না, আপনাদের কুর্নিশ জানাই। এই ডিসিশনটা যে কত মানে সুদূর প্রসারী একটি সিদ্ধান্ত, মানে লাইভগুলোতেও সমানে লিখে গেছি, মানে তোমরা এই ভীষণ ভালো সিদ্ধান্ত নিয়েছো। এই সিদ্ধান্ত কিন্তু মানে সরকারকে চাপে ফেলেছে, অবশ্যই চাপে ফেলেছে, অবশ্যই চাপে ফেলেছে। ফলত আজকে যদি বিজ্ঞপ্তি তুলেও নেওয়া হয় একটু আশ্চর্য হওয়ার কিছু নেই, সরকার বুঝে গেছে, তারা ব্যাকফুটে চলে গেছে। হ্যাঁ, সুতরাং তোমরা এই লড়াই চালিয়ে যাও। আমরা যেমনভাবে পারি, স্কুল করে পেরে উঠছি না, মানে বয়স হচ্ছে, তাও আজকে না এসে থাকতে পারিনি, ডাক গেছে, মঞ্চ থেকে এসছি, আবারও আসবো, আছি।